প্রাগৈতিহাসিক যুগ থেকেই মানুষ আর প্রাণীর মধ্যে একটা নিবিড় সম্পর্ক রয়েছে। এই প্রাণী তথা জন্তু জানোয়ারকে প্রথমে মানুষ নিজের খাবারের তাগিদে শিকার করত এবং তারপরে তাকে হত্যা করে তাদের খেত। কখনো সেটা খাবারের জন্য বা কখনো আত্মরক্ষার স্বার্থে। আবার যতই দিন যেতে লাগলো, বছর যেতে লাগলো, মানুষ আস্তে আস্তে সভ্য হতে লাগলো, তখন সেই প্রাণীকেই পোষ মানিয়ে গৃহে পালন করতে লাগলো। আস্তে আস্তে প্রাণীরা পূজিত হতে থাকলো এবং এরপরে অনেক শতাব্দী পেরিয়ে গিয়ে তারপর আস্তে আস্তে বন্যপ্রাণী সংরক্ষণের জন্য তৈরি হলো চিড়িয়াখানা। আমাদের এই ভারতবর্ষে রয়েছে প্রচুর চিড়িয়াখানা। তার মধ্যে সবথেকে প্রাচীন এবং সবথেকে বৃহত্তম চিড়িয়াখানা সেটা হলো আলিপুর চিড়িয়াখানা, যেটা কিনা প্রায় 18,811 হেক্টর বা 46.48 একর জমি নিয়ে তৈরি হয়েছে। এই চিড়িয়াখানাটা এতটাই বড়, যদি আপনারা এখানে একবার ঢোকেন তাহলে হাতে অন্তত 3 থেকে 4 ঘন্টা সময় নিয়ে আসতে হবে পুরো এরিয়াটাকে ঘুরে দেখার জন্য। এখানে রয়েছে ওপেন এয়ার পার্ক, যেখানে এক একটি এরিয়াতে বিভিন্ন রকমের প্রাণী, পাখি, সরীসৃপ সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন। প্রবাদ বাক্যে প্রচুরবার শুনেছি বাদুড়ের মতো ঝোলা, কিন্তু গাছের মধ্যে বাদুড় কিভাবে ঝুলে থাকে তার প্রমাণ সচক্ষে পেলাম। আর এরই ঠিক সামনে দেখতে পাওয়া যাচ্ছে বাঘ মামা। কথাতেই আছে না, বাঘ মামা দেয় হামা, গায়ে রাঙা জামা ওই। তো গায়ে রাঙা জামা পরে কি সুন্দর নিশ্চিন্তে বাঘ ঘুরে বেড়াচ্ছে। আর এই বাঘটা বেশ হুঙ্কারও দিচ্ছিল মাঝে মাঝে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের সরীসৃপ প্রাণী এবং তার সঙ্গে সঙ্গে বিরল প্রজাতির কিছু পাখিও, বিভিন্ন রকমের কাকাতুয়াও রয়েছে এখানে। এখানে আপনারা বিভিন্ন ধরনের প্রাণী যেমন রয়্যাল বেঙ্গল টাইগার, হোয়াইট টাইগার, হাতি, জিরাফ, শিম্পাঞ্জি, রাইনোসরাস, জেব্রা, সিংহ, সিংহী এই সমস্ত ধরনের প্রাণী আপনারা দেখতে পাবেন। এছাড়াও এই চিড়িয়াখানার ঠিক মাঝে রয়েছে বিশাল একটা জলাধার, যেখানে শীতকালে বিভিন্ন রকমের আর বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখিরাও আসে। তাই যদি আপনারা কখনো চিড়িয়াখানা ঘুরবেন মনে করেন, শীতকাল হবে সবথেকে বেস্ট টাইম পুরো এরিয়াটাকে ঘুরে দেখার জন্য, এবং সেই সঙ্গে এখানে যে পরিযায়ী পাখিগুলো থাকে তাদেরকেও দেখতে পাবেন আপনারা এখানে। চিড়িয়াখানার ভেতরে এই যে পাখির যে জায়গাটা আপনাদেরকে এখন দেখাচ্ছি, বিভিন্ন রকমের পাখি রয়েছে, এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর। দেখুন, আমরা মানুষরা এখানে যখন পাখিদের দেখতে যাই তখন আমরা থাকি খাঁচার ভিতরে, কিন্তু এখানে পাখিরা খুব সুন্দরভাবে বাইরে ঘুরে বেড়াচ্ছে, এক ডাল থেকে আরেক ডালে উড়ে বেড়াচ্ছে। আর এই যে সামনে করিডোরটা দেখতে পাচ্ছেন, এই দিক দিয়ে মানুষরা হেঁটে যাচ্ছে। পাখিরা কিন্তু বাইরে একদম স্বাধীন রয়েছে। 1875 সালের 24শে সেপ্টেম্বর তৈরি হয়েছিল এই আলিপুর চিড়িয়াখানা, আর 2025 সালের 24শে সেপ্টেম্বর তার ছিল 150 বছরের পূর্তি উপলক্ষে বিশাল বড় একটা আয়োজন। যদিও আমরা সেই দিন যাইনি, আমরা গিয়েছিলাম তার অনেক পরে, তবে কিন্তু বেশ সুন্দর চিড়িয়াখানাটা সাজানো ছিল। আর দেখুন, হাঁটতে হাঁটতে চলে এসেছি দ্য রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে। পাশাপাশি দুটো খাঁচা রয়েছে, যেখানে দুটো বাঘ এরকম করে ঘুরে বেড়াচ্ছে, মাঝে মাঝে হুঙ্কারও ছাড়ছিল। আর এরই ঠিক পাশে রয়েছে সাদা বাঘটা, সেটাও আপনাদেরকে দেখাবো। এর আগে বিভিন্ন চিড়িয়াখানা গেছি, যেমন ধরুন ভাইজ্যাগের চিড়িয়াখানা, সুন্দরবনের চিড়িয়াখানা গিয়েছি, তার সঙ্গে সঙ্গে পুরীতে নন্দনকানন যে রয়েছে সেখানেও গিয়েছি, বিভিন্ন চিড়িয়াখানায় গেছি। কিন্তু বাঘকে এত কাছ থেকে দেখার যে আনন্দটা, সেটা কিন্তু শুধুমাত্র এই আলিপুর চিড়িয়াখানাতেই পেলাম। একদম সামনে থেকে সাদা, যেটা এখন বিরল প্রজাতির একটা বাঘ, যেটা শুধুমাত্র আমাদের সুন্দরবনেরই দেখা মেলে, এই বাঘগুলো কিন্তু আলিপুর চিড়িয়াখানায় সযত্নে সংরক্ষণ করে রাখা হয়েছে। খুব ভালো লাগছিল জানেন, সামনে থেকে এরকম বাঘকে দেখে। আর এই দেখুন, এটা কি বলুন তো, এটা হচ্ছে অস্ট্রিচ বা উট পাখি, যার ডিমগুলো হয়
আমাদের 5টা থেকে 6টা হাঁসের ডিমের সমান, এতই বড় হয়। এত সামনে থেকে উট পাখিও কিন্তু আমি প্রথমবার দেখলাম। চিড়িয়াখানায় এসে একদম বাচ্চাদের মতোই আনন্দের একটা আলাদাই অনুভূতি হচ্ছিল, ভীষণ ভালো লাগছিল। কখনো যদি আপনারা কলকাতায় আসেন বা আপনারা যারা কলকাতা থেকে আমার এই ভিডিও দেখছেন, যদি এখনো পর্যন্ত আলিপুর চিড়িয়াখানা না দেখে আসেন, রিকোয়েস্ট থাকলো একবার অবশ্যই কিন্তু আলিপুর চিড়িয়াখানা ঘুরে আসবেন, ভীষণ ভালো লাগবে। এখানে সাদা রঙের ময়ূরও দেখতে পেলাম, আর এই দেখুন সামনে রয়েছে সিংহী একটা, এও কিন্তু ভীষণ জোরে হুঙ্কার করছিল। যাই হোক, এবার চলুন আপনাদেরকে বেশ কিছু দরকারি ইনফরমেশন দিয়ে রাখি। যদি আপনারা মনে করছেন আলিপুর চিড়িয়াখানা আসবেন, তো সেক্ষেত্রে ওপেনিং টাইমটা আপনাদের জেনে রাখা খুব দরকার। বৃহস্পতিবার ছাড়া প্রত্যেক দিনই সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চিড়িয়াখানা খোলা থাকে, আর টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায় বিকেল 4:30টার সময়। আর টিকিটের এন্ট্রি ফিটা আপনাদেরকে বলে রাখি, 5 বছরের যদি ওপরে হয় তো সেক্ষেত্রে টিকিটের এন্ট্রি ফি লাগবে 50 টাকা। নর্মালি ওয়েস্ট বেঙ্গল জু অথরিটি যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে, আর তার সঙ্গে বর্তমানে যাত্রী সাথী যে অ্যাপ রয়েছে সেখান থেকেও, এই দুটো উপায়ে আপনারা অনলাইনে বুকিং করতে পারবেন, এই দুটো ওয়েবসাইট থেকে। আমরা যেমন ওখানে, যেহেতু আমরা যেদিন গিয়েছিলাম সেই দিনটা রবিবার ছিল এবং খুব ভিড় হয়েছিল, সেই কারণে আমরা অনলাইনে টিকিটটা কেটেছিলাম এবং যাত্রী সাথী অ্যাপ থেকে অনলাইনে টিকিট কেটে নেওয়া যায়। তাই আপনারা চাইলে কিন্তু ওখানে দাঁড়িয়ে যাত্রী সাথী অ্যাপ থেকে অনলাইনে বুকিং করতে পারেন, বা ওয়েস্ট বেঙ্গল জু অথরিটির যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও কাটতে পারেন। আর আলিপুর চিড়িয়াখানার ঠিক অপোজিটে, একদম রাস্তার অপোজিটে রয়েছে অ্যাকোয়ারিয়াম, যেটা আলিপুর জু অ্যাকোয়ারিয়াম, এবং মেন জু এন্ট্রান্সের একদম অপোজিটে রয়েছে, যেটা খোলে সকাল 10:30 থেকে বিকেল 5টা পর্যন্ত। যদি আপনারা মনে করেন আলিপুর চিড়িয়াখানা দেখা হয়ে গেলে অ্যাকোয়ারিয়ামে ঢুকবেন, তো সেক্ষেত্রে আলিপুর যে জু অ্যাকোয়ারিয়াম রয়েছে সেটার কিন্তু এন্ট্রি ফি একদমই আলাদা। অর্থাৎ আপনারা চিড়িয়াখানা ঢোকার জন্য যে এন্ট্রি ফিটা কাটছেন সেটা কিন্তু অ্যাকোয়ারিয়ামের ক্ষেত্রে প্রযোজ্য নয়, তার জন্য আলাদা 5 টাকা বা 10 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। আলিপুর চিড়িয়াখানার ক্ষেত্রে একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, যেটা আমি অন্যান্য চিড়িয়াখানাগুলোতে লক্ষ্য করিনি, সেটা হচ্ছে অ্যাডপশনের একটা প্রসেস। এখানে যে বিভিন্ন ধরনের প্রাণী, সরীসৃপ, পাখি রয়েছে, তাদেরকে কেউ না কেউ, মানে বেশিরভাগ প্রাণীর ক্ষেত্রে বলছি, কেউ না কেউ অ্যাডপ্ট করেছে। এবং যে সমস্ত প্রাণীগুলোকে অ্যাডপ্ট করা হয়েছে, এই খাঁচার বাইরে কিন্তু সেখানে লেখা থাকে যে এই প্রাণীটাকে ইনি অ্যাডপ্ট করেছেন। বেশ সুন্দর একটা নিয়ম না? আমার তো বেশ ভালোই লাগলো। আর এই যে সামনে আপনারা জিরাফগুলো দেখছেন, এগুলোও কিন্তু কেউ না কেউ অ্যাডপ্ট করেছে কোনো কোনো জিরাফকে। আর তার সঙ্গে এই চিড়িয়াখানার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, এখানে কিন্তু রিসার্চ করা হয় এবং পড়াশোনা করা হয় যে কোন প্রাণীর কি পরিবেশে সে মানিয়ে নিচ্ছে, বা কোন প্রাণী কীরকম কি খাবার খাচ্ছে এবং তাদের মধ্যে কী রকম চেঞ্জেস হচ্ছে, এই সমস্তটা এখানে খুব সুন্দরভাবে পড়াশোনা করা হয় এবং রিসার্চ করা হয়। আলিপুর চিড়িয়াখানাটা আমার ভীষণ ভালো লেগেছে। মানে এইখানে আরও যে বিভিন্ন চিড়িয়াখানাগুলো ঘুরে দেখেছি তার তুলনায় এখানে অনেক রকম নতুনত্ব কিছু জিনিস দেখলাম। যেমন এই সাদা বাঘটা, এটা কিন্তু সব জায়গায় দেখতে পাওয়া যায় না, এটা কিন্তু আমাদের আলিপুর চিড়িয়াখানার বিশেষ একটা দ্রষ্টব্য জিনিস। যারা আলিপুর চিড়িয়াখানা ঘুরে দেখতে চাইছেন অথচ তাদের রুট জানা নেই, তাদের জন্য বলে রাখি, যদি আপনারা আলিপুর চিড়িয়াখানা যেতে চান, প্রথমে আপনাদেরকে পৌঁছতে হবে ধর্মতলা বা এসপ্ল্যানেড। ধর্মতলা থেকে বেশ কয়েকটা বাস যায় আলিপুর চিড়িয়াখানার উদ্দেশ্যে, তবে তার মধ্যে যেটা বিশেষ উল্লেখযোগ্য সেটা হচ্ছে 230 নাম্বার বাস এবং 260 নাম্বার বাস। এই বাস দুটো কিন্তু আলিপুর চিড়িয়াখানাতে যায়। মোটামুটি 15 মিনিট থেকে 20 মিনিট অন্তর আপনারা এই বাসগুলো পেয়ে যাবেন ধর্মতলাতে দাঁড়িয়ে থাকলে। এছাড়াও আপনারা চাইলে নিজস্ব ক্যাব বা ট্যাক্সি বুক করেও যেতে পারেন আলিপুর চিড়িয়াখানার উদ্দেশ্যে। চিড়িয়াখানার প্রায় অর্ধেকটা ঘোরা হয়ে গেলে আমরা চলে আসলাম এই রেপটাইল রুমে, এবং এখানে রয়েছে বিভিন্ন ধরনের সাপ। এই দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি, এই রুমটার ভেতরেই রয়েছে 3খানা সাপ। বেশ দেখতে ভালো লাগছিল। গায়ের ওপরে দেখুন কীরকম চাকা চাকা দাগ রয়েছে। আচ্ছা, এই সাপটার কি নাম
আপনারা কে কে বলতে পারেন দেখি। নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি আপনারা জানেন এই সাপটার কী নাম। এখানে রয়েছে অনেকগুলো রুম, যেখানে বিভিন্ন ধরনের সাপ রয়েছে, একটার পর একটা আমরা সেগুলো দেখতে লাগলাম। আর যদি আপনাদেরকে বলে রাখি, কেউ যদি আপনারা আলিপুর চিড়িয়াখানায় এর আগে এসে থাকেন, তবে তারা সমস্তটা ঘুরতে পেরেছেন কি না এবং কি কি দেখতে পেরেছিলেন সেগুলো কিন্তু নিচের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর এখানে আরেকটা সাপ দেখলাম, যেটা হচ্ছে কিনা রাজসাপ। এই সাপটাকে আমি এর আগেও দেখেছি, আমাদের বাড়িতেও এসেছিল। সাপটাতে এরকম কালো এবং সাদা ডোরাকাটা দাগ থাকে, ভীষণ বিষাক্ত সাপ হয় এটা। এটা হচ্ছে ব্যান্ডেড ক্রেট বলা হয়ে থাকে। এখানে যেমন অ্যানাকন্ডা রয়েছে, অজগর রয়েছে, রাজসাপ রয়েছে, এছাড়াও লাউডগা যে সাপটা হয়, যেটা কিনা সবুজ রঙের হয়, সেই সাপ রয়েছে। তার সঙ্গে এই যে দেখুন সামনে দেখাচ্ছি সোনাগোদা সাপ, এটাও কিন্তু রয়েছে। আমাদের ওদিকে বাড়ির দিকে এই সাপটাকে সোনাগোদা সাপ বলা হয়। এবং আরেকটা জিনিস বলে রাখি, যেটা হচ্ছে সোনাগোদা সাপ হচ্ছে সাপের যে পূর্বপুরুষদের পা ছিল, আমরা পড়ার বইতে পড়েছি যে সাপের পা ছিল, তো সেইটাই হচ্ছে প্রমাণ যে সাপের পা ছিল, সেটা হচ্ছে এই সোনাগোদা সাপ। সোনাগোদা সাপ এখনও চার পায়ে হাঁটে, আর এখন যে সাপগুলো আমরা দেখতে পাই সেই সাপগুলো কিন্তু কারোরই পা নেই। তো এইটাই হচ্ছে প্রমাণ যে হ্যাঁ, আগেকার যে সাপগুলো রয়েছে তাদের পা ছিল। এই সমস্ত দেখতে দেখতে আস্তে আস্তে কখন যে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল এবং 5টা বেজে গেল আমরা বুঝতেই পারিনি। যখন বেরিয়ে দেখলাম তখন দেখি প্রায় সন্ধে লেগে গেছে এবং গেট তখন বন্ধ হওয়ার সময়। যাই হোক, তাড়াহুড়ো করে আমরা যতটা সম্ভব ঘুরে দেখা যায় দেখেছি। প্রায় অনেকটা অংশই কিন্তু আমরা চিড়িয়াখানা দেখেছি, যদিও আমরা চিড়িয়াখানা পৌঁছতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। আমরা যখন চিড়িয়াখানা ঢুকেছিলাম তখন বাজে প্রায় 2টো, এবং 5টা অবধি যতটা দেখা যায় ততটাই। এখানে একটা ছোট্ট ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, যদিও দেখলাম এখানে অনেক মাঠের মধ্যেই অনেকেই রয়েছেন যারা বাড়ি থেকে বিভিন্ন ধরনের খাবার দাবার নিয়ে এসছেন এবং সেখানে খাচ্ছেন। আর তাছাড়াও অনেকেই আছেন যারা খাবার আনেননি। তবে চিন্তা করবেন না, আলিপুর চিড়িয়াখানার ভিতরে কিন্তু অনেকগুলোই দোকান রয়েছে যেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের খাবার, যেমন ধরুন আইসক্রিম, চা, এছাড়াও ভেলপুরি, চাট, এরকম বিভিন্ন ধরনের খাবার আপনারা ওখান থেকে কিনে খেতে পারেন। যদিও সেখানে টাকাটা হয়তো একটু বেশি লাগবে, তবে আপনারা খাবার যে কোনো অপশন কিন্তু আপনারা ওখানে। ভালো লেগেছিল চিড়িয়াখানা, যতটা পেরেছি আপনাদের সামনে তুলে ধরলাম এবং যতটা সম্ভব ইনফরমেশন দেওয়া যায় ততটাই কিন্তু আমি চেষ্টা করেছি আপনাদেরকে জানানোর। যদি আরও কিছু আপনাদের ইনফরমেশন জানার থাকে অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। চেষ্টা করব আপনাদের সমস্ত তথ্য দিয়ে দেওয়ার। আশা করছি আজকের এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।